পশ্চিমবঙ্গের এক প্রান্তিক গ্রাম, কাদামাটি আর কাঁচা রাস্তার মাঝেই ছিল রূপার ছোট্ট জগৎ। টালির চালা ঘর, পেট ভরা চিন্তা, মা বাবার জন্য দুশ্চিন্তা, এই ছিল তার দিনলিপি। কিন্তু বই ছিল তার আশ্রয়, আর স্বপ্ন ছিল তার ডানা। রূপা ছিল গ্রামের স্কুলের প্রথম মেয়ে। অভাবে সংসারে থেকেও পড়াশোনা ছাড়েনি কখনো। দিনের আলোতেই পড়তে বসত, কারণ সন্ধ্যার পর কেরোসিন জ্বালানোর টাকাও থাকতো না। তবু স্বপ্ন দেখত বড় হয়ে শিক্ষিকা হবে, বাবা মায়ের কষ্ট দূর করবে। এই সব কিছুর মধ্যেই একদিন তার জীবনে আসে এক যুবক, নাম অভিরাজ। শহর থেকে এসেছিল মামার বাড়িতে বেড়াতে। লম্বা ফর্সা গায়ের রং, চোখে সপাট হাসি। রূপার হৃদয়ে ঝড় তোলে প্রথম দেখাতেই। অভিরাজ প্রতিদিন গায়ের মোড়ে এসে দাঁড়াতো, সাইকেলের ঘন্টা বাজিয়ে হাসি ছুড়ে দিত রূপার দিকে। রূপাও ধীরে ধীরে হাসিতে সাড়া দিতে শুরু করলো। এরপর একদিন ধীরে ধীরে গিয়ে বলল, তুমি দারুণ মেয়ে, আমি তোমাকে ভালোবাসি। রূপা যেন জীবনে প্রথমবার আকাশ দেখল, প্রথমবার বুঝল হৃদয় কাকে বলে। সে বিশ্বাস করতে শুরু করলো একজন আছে যে তাকে এই দারিদ্র্যের অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবে। রূপা তখন আর নিজের স্বপ্ন নয়, অভিরাজের স্বপ্ন দেখতে শুরু করলো। আর ঠিক সেই সময় একদিন অভিরাজ এসে বলল, চলো রূপা, শহরে নিয়ে যাব, পড়াশোনাটা চালিয়ে যাবে আর আমরা বিয়ে করব। রূপা বিস্ময়ে তাকিয়ে বলল, সত্যি বলছো? অভিরাজ বলল, হ্যাঁ, আমি তোমার সারা জীবন ভালোবাসবো। রূপা সেদিন রাতে ঘুমাতে পারেনি, চোখে শুধুই অভিরাজের হাত ধরা স্বপ্ন, শহরের আলো, বিয়ের মঙ্গলসূত্র। পরদিন সকালবেলায় কাক ডাকা ভোরে যখন মা ঘুমিয়ে বাবা মাঠে, তখন অভিরাজের হাত ধরে রূপা চুপি চুপি পাড়ি জমালো শহরের দিকে। কিন্তু রূপা জানত না এই পথের শেষে সূর্য নেই, আছে শুধুই চিরন্তন অন্ধকার। ট্রেনের ধোঁয়া, স্টেশনের কোলাহল সবই রূপার কাছে নতুন। জীবনে প্রথমবার শহরের পথে পা রেখেছিল সে। অভিরাজ তার পাশে, রূপার চোখে তখনও স্বপ্নের আলো। তারা পৌঁছালো শহরের এক পুরনো গলির মোড়ে। চারদিক অদ্ভুত চাহনি, নারীদের উজ্জ্বল সাজ, যেন হাসির আড়ালে লুকোনো কান্না। রূপা একটু কুঁচকে তাকালো, বলল, এখানে এত সাজানো মহিলা কেন অভিরাজ? এটা কোথায়? অভিরাজ মুচকে হেসে বলল, এখানেই আমাদের থাকার জায়গা, এক রাত, কাল তোমার কলেজের অ্যাডমিশন করাবো। রূপা কিছুই না বলে ভরসা করল। সেদিন রাতে তাদের ঘরটা অচেনা এক বদ্ধ রুমে ছিল। অভিরাজ রুমের বাইরে বেরিয়ে যায়, এক ফোঁটা কথা না বলেই। রাত কেটে গেল। সকাল হতেই রূপা দরজা ঠেলতে গিয়ে দেখে বাইরে থেকে তালা লাগানো। সে ঘাবড়ে যায়, দরজায় ধাক্কাতে শুরু করে। কিছুক্ষণ পর এক মধ্যবয়সী মহিলা এসে দরজা খুলে বলে, এই খুকি, এত চেঁচাচ্ছিস কেন? রূপে আছে, এখন থেকে আমাদের মতো থাকতে শিখে নে। রূপা থমকে যায়, মানে? তার কণ্ঠ কেঁপে ওঠে। মহিলা হেসে বলে, তোর প্রেমিক তোকে আমাদের কাছে বিক্রি করে গেছে, এখন তুই আমাদেরই মেয়ে। এক মুহূর্তে রূপার সমস্ত জগৎ ভেঙে পড়ল। সে হাঁটু গেড়ে বসে পড়ে, মুখে শুধু একটাই শব্দ, অভিরাজ। তার চিৎকার, কান্না, আর্তনাদ সবকিছু শহরের কোলাহলে হারিয়ে যায়। সে বুঝতে পারে এই শহর তাকে ভালোবাসা দেয়নি, বরং কেড়ে নিয়েছে তার জীবন, তার স্বপ্ন, তার সত্তা। এই বেদনা শুরু মাত্র। রূপা তখন বুঝে উঠতে পারছে না সে কি করে এমন জায়গায় এসে পড়ল। চোখের জল যেন শুকিয়ে গেছে। তার বিশ্বাস, ভালোবাসা, স্বপ্ন সব যেন মাটি হয়ে গেছে। সন্ধ্যা নামছে শহরে, গলির বাতিগুলো জ্বলছে, আর সেই আলোতে সাজগোজ করা মেয়েরা দাঁড়িয়ে আছে বারান্দায়। রূপা জানলার পাশে বসে শুধু তাকেই থাকে। তার গায়ে এখনো সেই সাদাসিধে শাড়ি, মুখে কালি নেই, চোখে ভয়। ঠিক তখনই ঘরে আসে সেই মধ্যবয়সী মহিলা, নাম কুসুমবাই। সে বলল, এভাবে বসে থেকে লাভ নেই রে খুকি, রাত আসতে খদ্দের আসবে, তোকে তৈরি হতে হবে। রূপা অবাক হয়ে তাকিয়ে বলে, আমি এখানে থাকবো না, আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাব। কুসুমবাই হেসে বলে, বাড়ি? কার বাড়ি? যাকে বিশ্বাস করে এলি সে তো তোকে টাকা নিয়ে বিক্রি করে গেছে। এখন তুই আমাদের সম্পত্তি, পালাবার কোনো রাস্তা নেই। রূপা চিৎকার করে কাঁদতে শুরু করে। তার হাত কেঁপে যায়, গলা শুকিয়ে আসে। সে হাঁটু গেড়ে বলে, দিদি, আমি ভিক্ষে করব, ধান কাটবো, ঝাড় দেব,
তবু এই কাজ করব না, আমাকে ছেড়ে দিন। কিন্তু করুণা ছিল না সেই জায়গায়। এক মহিলা এসে তার হাত ধরে টেনে নিয়ে যায় অন্য ঘরে, যেখানে সাজঘরের আয়নার সামনে বসিয়ে দেয় রূপাকে। তার মাথায় জোর করে ফুল গুজে দেয়, মুখে চড়ে যায় কড়া রঙের লিপস্টিক, এবং প্রথমবারের মতো রূপা আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে দেখে সে যেন নিজেকে চেনে না। রাত বাড়ে, দরজা খোলে, প্রথম খদ্দের আসে। রূপা গলা ফাটিয়ে চিৎকার করে, নিজেকে আড়াল করে, হাত পা ছুঁড়ে কান্না করে। কিন্তু এখানে কান্না নয়, শুধু নীরবতা চলে। এভাবেই রূপার প্রথম রাত কেটে যায়। সে জানে এবার তার আত্মা আর কাঁদে না, সে শুধু পাথরের মতো তাকিয়ে থাকে। এই রাতই ছিল তার জীবনের মোড় ঘোরানো মুহূর্ত। একটা মেয়ে ধ্বংস হয়ে গেল শুধু এক বিশ্বাসঘাতক প্রেমের জন্য। রূপা যেন নিজের শরীরটা ভুলে গিয়েছে। প্রতিদিন এক নতুন যন্ত্রণা, এক নতুন চাহনি, আর প্রতি রাতে এক নতুন মৃত্যু। এভাবেই কাটতে লাগলো একের পর একদিন, মাস। এক সময় তার কান্না বন্ধ হয়ে গেল। সে চুপ করে থাকতে শিখে গেল। মনে মনে ঠিক করলো, আমি মরে যাবার আগে হার মানব না। বেশ কিছুদিন পর রূপার চোখে পড়ল আরেকটা মেয়ে, ছোট্ট বয়স, নাম সোনু। হুবহু রূপার মতোই সরল, ভয় আর অজানার মধ্যে বন্দী। সোনু যখন কাঁদত, তখন রূপা এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরত। এই প্রথম রূপা অনুভব করল তার যন্ত্রণার মধ্য দিয়ে আরেকজনের পাশে দাঁড়ানো যায়। সে নিজে অন্ধকারে থেকেও অন্য কাউকে আলো দিতে চায়। এক রাতে রূপা বলল সোনুকে, আমরা এখান থেকে পালাবো। একদিন না একদিন আমি তোকে এই জায়গা থেকে মুক্ত করব। সোনু কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলো, কিন্তু তুমি পারবি তো? রূপার চোখে তখন আগুন। আমার সবকিছু হারিয়েছে, কিন্তু সাহস হারায়নি। তখনই সে ভাবতে লাগলো, কোনো না কোনোভাবে এই পাপের আড়ালে কিছু ভালো মানুষ তো থাকবে, যাদের সাহায্যে সে বেরোতে পারবে। ঠিক তখনই তাদের পল্লীতে এক স্বেচ্ছাসেবী সংস্থা আসে, মেয়েদের স্বাস্থ্য ও আইনি সহায়তা দিতে। রূপা বুঝতে পারে এরাই হয়তো তার শেষ আশার রশ্মি। সে সাহস করে একদিন সংস্থার এক সদস্যা মিনাতিকে চুপি চুপি সব বলে। কাঁদতে কাঁদতে জানায় সে কিভাবে বিক্রি হয়ে এসেছে, কিভাবে প্রতিদিন মরছে, আর কিভাবে সে অন্য মেয়েটাকে রক্ষা করতে চায়। মিনাতি থমকে যায়, কিছু না বলে রূপার হাত ধরে বলে, তুই সাহসী মেয়ে, আমরা তোদের নিয়ে বের করব, কিন্তু সময় লাগবে। রূপা তখন প্রথমবার বিশ্বাস করে, হয়তো আমার জীবনের এই অন্ধকার শেষ হবে। এই মুহূর্ত থেকে রূপা শুধু নিজের জন্য নয়, অন্য মেয়েদের জন্য যুদ্ধে নামে। রূপা এখন আর আগে সেই ভীতু মেয়ে নয়। প্রতি রাতে হাজারো কান্নার মাঝে, প্রতিটা নিঃশ্বাসে সে তৈরি করেছিল এক বিপ্লব, এক মুক্তির গল্প। মিনাতি ও তার সংস্থা রূপার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনেছিল। তারা চুপি চুপি তদন্ত শুরু করে। রূপা প্রতিদিন নজর রাখে, কারা আসছে, কারা যাচ্ছে, কে কাকে নিয়ে ঢুকছে, কে বেরোচ্ছে, এবং পল্লীর ভেতরে অমানবিকতার ছবি নিজের মনে আঁকতে থাকে। তবে বিপদও কম ছিল না। একদিন কুসুমবাই টের পেয়ে যায় যে রূপা কিছু লুকোচ্ছে। সে ঠান্ডা গলায় জিজ্ঞাসা করলো, তোর চোখে এত আগুন কেন রে খুকি? আবার প্রেমে পড়লি নাকি? রূপা মাথা নিচু করে চুপ করে থাকে। কুসুমবাই তার মুখ ধরে বলে, তুই ভুলে যাসনি বুঝি তোকে আমি কত টাকায় কিনেছি? রূপা শান্তভাবে চোখে চোখ রেখে বলে, একদিন এই টাকাই তোর গলার দড়ি হয়ে জড়াবে। এই প্রথম কুসুমবাই কিছুটা ভয় পায়। পরের কয়েকদিনে রূপা গোপনে আরো দুজন মেয়েকে সঙ্গ পায়, তনু ও বিথি। তারাও পালাতে চায়। রাতের পর রাত তারা পরিকল্পনা করে, কখন পুলিশ আসবে, কোন রাস্তা দিয়ে বেরোবে, কে পাহারা দেয়, সব হিসেব। শেষমেশ সেই দিন এলো। রাত 1:30। শহরের আলো নিভু নিভু। মিনাদি ও তার এনজিও সহায়তায় পুলিশের একটি দল চুপি চুপি প্রবেশ করে নিষিদ্ধ পল্লীতে। রূপা জানলার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। একটি নির্দিষ্ট সময়ে সে জানলা খোলার সংকেত দেয়। তারপর হঠাৎই পল্লীর দরজা ভেঙে ঢুকে পড়ে পুলিশ। চিৎকার, দৌড়াদৌড়ি, কান্না আর রাগ সব একসাথে মিশে যায়। রূপা সোনুর হাত ধরে ছুটে চলে। বিথি পেছনে পড়ে যায়, কিন্তু একজন মহিলা পুলিশ তাকে ধরে ফেলে। রূপা বেরোতে গিয়ে দেখে পেছন থেকে কুসুমবাই ছুটে আসে ধারালো ছুরি নিয়ে, চোখে রাগ, মুখে আগুন। সে চিৎকার করে বলে, তোরা পালাতে পারবি না, আমি তোদের শরীর কিনেছি, আত্মা না। কিন্তু ঠিক তখনই এক পুলিশ অফিসার এসে কুসুমবাইয়ের হাত চেপে ধরে ফেলে। রূপা ধীরে ধীরে হাঁপাতে হাঁপাতে বেরিয়ে আসে সেই ঘর থেকে, যে ঘর ছিল তা নরক। সেই আকাশের দিকে তাকিয়ে দেখে
ভোর হয়েছে, এই প্রথম সে মুক্তির স্বাদ পেল। কিন্তু মুক্তি মানেই কি শেষ? রূপার হাত ধরে সোনু কাঁদছিল, যেন সমস্ত পৃথিবীর কষ্ট ও চোখে জল মিশে গেছে সেই মুহূর্তে। পুলিশ কুসুমবাই ও তার দোসরদের গ্রেপ্তার করে। গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। এক মেয়ে সাহসে ভেঙে গেল একটি নিষিদ্ধ পল্লীর অন্ধকার দুনিয়া। মিনাদি রূপাদের একটি পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যায়। রূপা প্রথমবার একটি পরিষ্কার বিছানায় ঘুমায়, ভয় নয়, শান্তিতে। কয়েক মাস কেটে যায়। রূপা ধীরে ধীরে নিজের ভাঙা হৃদয় থেকে তৈরি করে এক নতুন আশ্রয়, শুধু নিজের জন্য নয়, শত শত স্তনুর জন্য। সে সেলাই শেখে, পড়াশুনো আবার শুরু করে এবং সবচেয়ে বড় কথা, আবার বাঁচতে শেখে। একদিন তার পুরনো গ্রামে ফিরে যায় সে। মা তখন দিন গোনে কখন তার মেয়ে ফিরবে। এই কুড়ে ঘরে চৌকাঠে দাঁড়িয়ে রূপা বলে, মা, আমি ফিরে এসেছি। মা তাকে দেখে ছুটে আসে, তাকে জড়িয়ে ধরে, হাউ মাউ করে কাঁদতে থাকে। তুই তুই বেঁচে আছিস? রূপা শান্ত গলায় বলে, হ্যাঁ মা, এখন শুধু বেঁচে নয়, বাঁচাতে এসেছি। রূপা তার জীবনের কাহিনী কাউকে গোপন রাখেনি। সে জানত এই সত্যিই হবে অনেকের অস্ত্র, অনেকের প্রতিবাদ। বছর ঘুরে যায়। রূপা এখন এক সংস্থার প্রতিষ্ঠাতা। সে পল্লী থেকে উদ্ধার হওয়া মেয়েদের পুনর্বাসনের জন্য লড়াই করে। একদিন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যেখান থেকে পালিয়ে এসেছিল, সেখানে যায় বক্তৃতা দিতে। সেই পুরনো গলি, সেই পুরনো দেওয়াল। কিন্তু আজ আর রূপার মুখে ভয় নেই। আজ তার মুখে আছে অদম্য আত্মবিশ্বাস। বক্তৃতার শেষে রূপা বলে, আমাকে কেউ ভালোবেসে ঠকিয়েছিল, কিন্তু আমি নিজেকে ভালোবেসে আবার দাঁড়িয়েছি। আমার শরীর বিক্রি হয়েছিল, কিন্তু আত্মা কখনো না। যারা ভেবেছিল আমি শেষ, তারা ভুল প্রমাণিত হয়েছে, কারণ আমি এখন শুরু মাত্র। সবাই দাঁড়িয়ে তালি দেয়। আকাশে তখন সূর্য একটা নতুন সকাল জানায় রূপার মতো হাজারো মেয়ের জন্য। এই গল্প কোনো কল্পনা নয়। এমন হাজারো রূপা আজ সমাজের কোনায় কোনায় লড়ে যাচ্ছে, নীরবে, নিঃশব্দে। কেউ বিশ্বাসঘাতক প্রেমিকের ফাঁদে পড়ে, কেউ গরিবের খাঁচায় বন্দী। কিন্তু এই গল্প একটাই বার্তা দেয়, তোমার শরীর কেড়ে নিতে পারে কেউ, কিন্তু তোমার আত্মা যদি জেগে থাকে, তুমি আবার ঘুরে দাঁড়াতে পারো। কিন্তু এই গল্প একটাই বার্তা দেয়, তোমার শরীর কেড়ে নিতে পারে কেউ, কিন্তু তোমার আত্মা যদি জেগে থাকে, তুমি আবার ঘুরে দাঁড়াতে পারো।